অখিল ভট্টাচার্য একাডেমির আজকে আমাদের এমসিকিউ এর বিষয় নিউ কলোনিয়ালিজম। আমরা আজকে নিউ কলোনিয়ালিজমের উপর 15টি এমসিকিউ প্র্যাকটিস করব। এমসিকিউ 1, according to the theory of new colonialism, what is the primary mechanism through which core nations control peripheral nations? অর্থাৎ নিউ কলোনিয়ালিজম অনুযায়ী কোর রাষ্ট্রগুলো বা উন্নত রাষ্ট্রগুলো প্রান্তদেশীয় রাষ্ট্র বা পেরিফেরিয়াল রাষ্ট্রগুলোকে কিভাবে নিয়ন্ত্রণ করে? A. Direct military occupation and governance. B. Economic, financial, and cultural hegemony. C. Total isolation and trade obstruction. D. Formal takeover under international law. Answer B. Economic, financial, and cultural hegemony. অর্থাৎ আমরা সকলেই জানি নিউ কলোনিয়ালিজম কিন্তু আগেকার যে কলোনিয়ালিজম বা ক্লাসিক্যাল কলোনিয়ালিজম সেই ধরনের যে ব্যবস্থা সেই অনুযায়ী এটি চলে না। আগেকার কলোনিয়ালিজমের মতন এই কলোনিয়ালিজম বা নিউ কলোনিয়ালিজম তারা কিন্তু এই মিলিটারি অ্যাডমিনিস্ট্রেটিভ ফোর্সকে কাজে লাগিয়ে এই পেরিফেরিয়াল স্টেটকে নিয়ন্ত্রণ বা দখল করে না। তারা কিন্তু অর্থনৈতিক দিক থেকে, কালচারাল দিক থেকে, ট্রেডের দিক থেকে এইসব দিক থেকে এছাড়া কন্ডিশনাল এইড এর মাধ্যমে কিন্তু এই পেরিফেরিয়াল স্টেটগুলোকে কিন্তু নিয়ন্ত্রণ করে থাকে। MCQ 2, who coined the term new colonialism and extensively analyzed it in his 1965 book New Colonialism, The Last Stage of Imperialism? অর্থাৎ এইখানে যে নিউ কলোনিয়ালিজম শব্দটা কে 1965 সালে প্রকাশিত নিউ কলোনিয়ালিজম দ্য লাস্ট স্টেজ অফ ইম্পেরিয়ালিজম এই বইতে এই নিউ কলোনিয়ালিজম শব্দটি প্রথম ব্যবহার করেছেন? এ. ফ্রান্স ফেনন, বি. কোয়ামে এনক্রুমা, সি. আমিলকার কাব্রাল, ডি. জুলিয়াস নাইয়েরেরে। অ্যান্সার বি, কোয়ামে এনক্রুমা। কোয়ামে এনক্রুমা ছিলেন ঘানার প্রথম রাষ্ট্রপতি। তিনি 1965 সালে একটি বই রচনা করেন নিউ কলোনিয়ালিজম দ্য লাস্ট স্টেজ অফ ইম্পেরিয়ালিজম। এই বইটাতেই তিনি প্রথম নিউ কলোনিয়ালিজম শব্দটি ব্যবহার করেছিলেন। MCQ 3, which international financial institutions are frequently criticized by new colonial theorists as instrument of economic control? অর্থাৎ কোন ধরনের আন্তর্জাতিক অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলোকে এই নিউ কলোনিয়াল থিওরিস্টরা মনে করেন যে এই প্রতিষ্ঠানগুলো অর্থনৈতিক নিয়ন্ত্রণের হাতিয়ার বা ইনস্ট্রুমেন্ট? এ. দ্য ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস অ্যান্ড ইউএন সিকিউরিটি কাউন্সিল। বি. দ্য ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড অর্থাৎ IMF and the World Bank. C. Amnesty International and Human Rights Watch. D. The World Health Organization and UNESCO. Answer B. The International Monetary Fund and the World Bank. আমরা সকলেই জানি যে এই ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড IMF এবং ওয়ার্ল্ড ব্যাংক এই দুটোকে ক্যাপিটালিস্ট যে সিস্টেম রয়েছে গোটা ওয়ার্ল্ড ওয়াইজ তারা কিন্তু বিভিন্ন কার্যসিদ্ধির জন্য অর্থনৈতিক স্বার্থকে সামনে রেখে এই প্রতিষ্ঠানগুলোকে ব্যবহার করে। এটাই কিন্তু মনে করে নিউ কলোনিয়াল থিওরিস্টরা। তারা এই ডেভেলপিং যে কান্ট্রিজ গুলো রয়েছে বা নেশনস গুলো রয়েছে বা স্টেটস গুলো রয়েছে তাদেরকে বিভিন্ন ধরনের শর্তের ভিত্তিতে লোন দেয়। কিন্তু এই শর্তগুলো শুধুমাত্র বলা যেতে পারে যে এই শর্তগুলো তারা চাপিয়ে দেয় এই নেশন স্টেটস গুলোর উপর অর্থাৎ ডেভেলপিং স্টেটস গুলোর উপর। তার মূল উদ্দেশ্য হচ্ছে ক্যাপিটালিজমকে এক্সটেনশন করা। এর মাধ্যমে কিন্তু দেখা যায় যে ন্যাশন স্টেটস গুলো যে ইকোনমিক সভেরেনিটি অর্থাৎ অর্থনৈতিক যে সার্বভৌম মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং ধ্বংসের পথে এগিয়ে যায়। MCQ 4, which theoretical paradigm in international relations is most closely aligned with the critique of new colonialism? অর্থাৎ এইখানে কোন থিওরিটিক্যাল স্ট্রাকচার বা থিওরিটিক্যাল কাঠামো এই ক্রিটিক অফ নিউ কলোনিয়ালিজমের সঙ্গে খুব সামঞ্জস্যপূর্ণ?
A. Realism, B. Liberal institutionalism, C. Marxism or dependency theory, and D. New realism. অ্যান্সার সি, মার্কসিজম ও ডিপেন্ডেন্সি থিওরি। আমরা সকলেই জানি যে মার্কসিজম এবং ডিপেন্ডেন্সি থিওরি এরা মনে করে যে এই ক্যাপিটালিস্ট সিস্টেমের মধ্যে গ্লোবাল ক্যাপিটালিস্ট সিস্টেমের মাধ্যমে এই ওয়েলথ বা সম্পদ বিশ্ব ব্যবস্থার ক্ষেত্রে সাউথ থেকে নর্থে ধাবিত হয়, বা বলা যেতে পারে পেরিফেরিয়াল স্টেট থেকে কোর স্টেটে ধাবিত হয়। তারা এই এক্সপ্লয়টেশনের কথা বারবার তুলে ধরেছেন এই সিস্টেম অর্থাৎ গ্লোবাল ক্যাপিটালিস্ট সিস্টেমের ক্ষেত্রে। MCQ 5. What are structural adjustment program (SAPs) and how do they function in নিউ কলোনিয়াল ক্রিটিক্স? অর্থাৎ এই যে এসএপি সেটা কি এবং এটি কি করে নিউ কলোনিয়াল যে ব্যবস্থা সেখানে কাজ করে? A policy designed to provide unconditional infrastructure grants to poor nations. B. Economic policy packages involving privatization, deregulation, and austerity efforts as loan condition. C. Agreement to draw post-colonial colonial borders equitably. D. Military alliance indeed intended to safeguard developing nations from foreign inventions. Answer B. Economic policy packages involving privatization, deregulations, and austerity enforced as loan conditions. এখানে বলছে যে এই যে এসএপি যে ব্যাপারটা এসএপি ব্যাপারটা সেটা কিন্তু ওয়ার্ল্ড ব্যাংক এবং আইএমএফ এদিকে সামনে রেখে বিভিন্ন আন্ডার ডেভেলপ বা পেরিফেরিয়াল কান্ট্রিগুলোকে লোন দেয়। এখানে প্রধানত বলা হয় যে সরকারি ব্যয় সংকোচন করতে, প্রাইভেটাইজেশনের ব্যবস্থা করতে এবং প্রাইভেটাইজেশনের প্রয়োজনীয় পরিকাঠামো তৈরি করতে। এছাড়া সাথে, সাথে বলা হয় যে এখানে আরেকটি বিষয় খুব গুরুত্বপূর্ণ। সেখানে বলা হয় যে মুক্তবাজার অর্থনীতি অর্থাৎ ওপেন মার্কেট পলিসিকে অনেক বেশি প্রমোট করতে। অর্থাৎ ওপেন মার্কেট পলিসিকে যদি প্রমোট না করে সেই ন্যাশনস বা প্রাইভেটাইজেশনকে যদি প্রমোট না করে, যদি সোশ্যাল যে স্পেন্ডিং সেটাকে যদি বন্ধ না করে, যদি কম না করে, তাহলে কিন্তু এই লোনগুলো পাওয়া যায় না। আর এই লোনগুলো পেতে গেলে এই শর্তগুলো মানতে হয়। আর এইভাবেই কিন্তু এই পেরিফেরিয়াল কান্ট্রি বা ডেভেলপিং কান্ট্রিগুলোর যে ইকোনমি সেটা কিন্তু ধীরে, ধীরে নষ্ট হতে থাকে এবং এরা সারেন্ডার করতে থাকে কিন্তু ক্যাপিটালিস্ট কান্ট্রিগুলোর ক্ষেত্রে আছে। তার মাধ্যমে আইএমএফ এবং ওয়ার্ল্ড ব্যাংকের এই এসিপির মাধ্যমে। MCQ 6. Which concept describes a situation where a nation is formally sovereign but economic system and political destiny are directed from the outside? অর্থাৎ এখানে বলছে যে এখানে কোন ধারণার এই কথা বলছে যে রাষ্ট্র বা ন্যাশন ফর্মালি সাভারিং অর্থাৎ আনুষ্ঠানিকভাবে সার্বভৌম, কিন্তু অর্থনৈতিক ও রাজনৈতিক যে ব্যবস্থা সেটা কিন্তু বাইরে থেকে আউটসাইড অফ দ্য ন্যাশন বা স্টেট সেখান থেকে নিয়ন্ত্রিত হতে পারে বা নিয়ন্ত্রিত হয়। এ অ্যাবসলিউট সভারেনিটি, বি ওয়েস্টফেলিয়া অটোনমি, সি নিউ কলোনিয়ালিজম, ডি টোটালিটারিয়ানিজম। আচ্ছা সি, নিউ কলোনিয়ালিজম। আমরা নিউ কলোনিয়ালিজমের ক্ষেত্রে জানি যেখানে বারবার বলা হয় যে এই যে ন্যাশন স্টেটস গুলো রয়েছে, বেসিক্যালি যেসব ন্যাশন স্টেটস আন্ডার ডেভেলপড বা পেরিফেরিয়াল, তাদের কিন্তু অর্থনৈতিক এবং রাজনৈতিক যে ব্যবস্থা সেটা কিন্তু বিভিন্নভাবে বাইরে থেকে নিয়ন্ত্রিত হয় এবং ম্যানিপুলেটেড হয়। সেখানে কিন্তু তাদের অনেক কিছুই করার থাকে না এবং একটা সময় দেখা যায় তাদের যে সার্বভৌম যে ব্যবস্থা সেটাও কিন্তু বিভিন্নভাবে নানানভাবে চাপের মধ্যে পড়ে যায়। MCQ 7. Which of the following describes the brain drain phenomenon as an aspect of নিউ কলোনিয়াল এক্সট্রাকশন? অর্থাৎ এই যে নিউ কলোনিয়ালিজম বা নিউ কলোনিয়াল কনসেপশনে
এই ব্রেইন ড্রেন বলতে নিচের কোনটি কি বোঝানো হচ্ছে? A. The influx of Western intellectuals to manage universities in developing countries. B. The systematic migration of highly educated and skilled professional from developing states to wealthy Western countries. C. The elimination of native educational programs to install foreign curriculum. The intellectual fatigue experienced by post-independent national leaders. Answer B. The systematic migration of highly educated and skilled professionals from developing states to wealthy Western countries. কেন? আমরা এই ব্রেন ড্রেন হতে বারবার দেখেছি। এর প্রথমেই যদি বলা যায় যে এই যে ডেভেলপিং কান্ট্রি বা পেরিফেরিয়াল কান্ট্রি গুলোতে বিপুল মেধা রয়েছে এবং এই মেধাগুলো এই ডেভেলপড কান্ট্রি গুলো ডাক্তার, ইঞ্জিনিয়ার, সায়েন্টিস্ট, এডুকেটেড এই মেধাগুলো কিন্তু ব্রেন ড্রেইন হয়ে যাচ্ছে। অর্থাৎ গ্লোবাল নট বেনিফিটস যেটা তার মধ্যে দিয়ে কিন্তু এই ব্রেইন গুলো এই ব্রেইন ড্রেন অর্থাৎ এই ইন্টেলেকচুয়াল প্রপার্টি বা হিউম্যান রিসোর্স সেগুলো কিন্তু ইন্টেলেকচুয়াল ওয়েলথ এইগুলো কিন্তু এই পেরিফেরাল স্টেট থেকে উন্নত রাষ্ট্রগুলোর দিকে ধাবিত হচ্ছে এবং চলে যাচ্ছে। সেখানে কিন্তু এই ডেভেলপিং কান্ট্রি গুলো বা পেরিফেরিয়াল কান্ট্রি গুলো কিছুই করার থাকছে না। MCQ 8. According to Samir Amin, what strategy should peripheral nations adopt to escape the cycle of new colonial exploitation? অর্থাৎ সেমির আমিন মনে করছেন কোন ধরনের স্ট্র্যাটেজি মেনটেন করলে এই পেরিফেরিয়াল স্টেটস গুলো বা ন্যাশনস গুলো এই নিউ কলোনিয়ালিজমের যে সাইকেল বা এই পদ্ধতি বলা যেতে পারে বা এই যে নিউ কলোনিয়ালিজমের যে হাত থেকে মুক্তি পেতে পারে বা বেরিয়ে আসতে পারে। A. Total integration into Western capital markets. B. Delinking from the global capitalist system to pursue self-centric development. C. Dollarization of domestic currency structures. D. Increasing primary commodity exports to the global north. Answer B. Delinking from the global capitalist system to pursue self-centric development. তার মানে মার্কসিস্ট ইকোনমিক্স সেমির আমিন মনে করেন যে এই ডিলিঙ্কিং প্রসেস অর্থাৎ যদি এই সাবঅর্ডিনেট যে স্টেটস গুলো রয়েছে বা এই পেরিফেরিয়াল যে ন্যাশনস গুলো রয়েছে তারা যদি নিজেদের ডেভেলপমেন্ট আর ইন্টারনাল ডেভেলপমেন্ট পর্যাপ্ত করতে পারে অর্থাৎ নিজেদের যদি পর্যাপ্ত ইন্ডাস্ট্রিয়াল ইনফ্রাস্ট্রাকচার বা ইন্ডাস্ট্রি রিলেটেড ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে পারে, পর্যাপ্ত টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট ঘটাতে পারে, তাহলে দেখা যাবে তারা এই যে ওয়েস্টের উপর যে নির্ভরশীলতা সেটা কমাতে শুরু করবে এবং তারা ধীরে ধীরে নিজেরাই সেলফ সেন্ট্রিক হয়ে যাবে। তাহলে তার জন্য তাদের এই গ্লোবাল যে ক্যাপিটালিস্টের ভিত্তিতে যে ওয়েস্টার্নের উপর নির্ভরশীলতা সেটা কমে যাবে। তাহলে কিন্তু তারা এই গ্লোবাল ক্যাপিটালিস্ট সিস্টেম থেকে অনেকটা মুক্তি পাবে এবং এই এক্সপ্লয়টেশনের হাত থেকেও তারা মুক্ত হবে। MCQ 9. How does the concept of globalization sometimes shield new colonial dynamics? অর্থাৎ এখানে বলা হচ্ছে যে কিভাবে এই গ্লোবালাইজেশন নিউ কলোনিয়ালিজমকে শিল্ড করে বা আড়াল করে। A. It completely bans global products from entering local market. B. It allows transnational corporation to tailor their branding to local cultures, making global economic extraction more palatable. C. It encourages rural societies to return to barter economics. B. It enforces strict labor protections across borders. Answer B. It allows transnational corporations to tailor their branding to local cultures,
মেকিং গ্লোবাল ইকোনমিক এক্সট্রাকশন মোর প্যালেটেবল। অর্থাৎ এই আন্তর্জাতিক যে ট্রান্সন্যাশনাল কর্পোরেশনস গুলো রয়েছে, তারা তো বিভিন্ন কোর কান্ট্রি থেকে বিলং করে এবং সেইখানকার যে সংস্কৃতির যে পণ্য বা গুডস, সেইগুলো কি হয়, এই লোকাল অর্থাৎ এই যে পেরিফেরিয়াল স্টেটস গুলো রয়েছে, সেখানকার যে লোকাল যে ব্যবস্থা রয়েছে, লোকাল কমিউনিটি রয়েছে বা লোকাল কালচার রয়েছে, সেইগুলোর মতন করে ব্র্যান্ডিং করে। এতে দেখা যায় যে ওয়েস্টার্ন কালচার গুলো যে প্রবেশ করছে, তাকে যে বিভিন্ন ধরনের বিভিন্নভাবে যে এই পেরিফেরিয়াল স্টেট গুলোর যে সোসাইটি প্রিভেন্ট করার চেষ্টা করছে, সেগুলো আর করতে পারে না। কেন করতে পারে না? তার কারণ সেখানকার সংস্কৃতির সাথে এই পণ্যগুলোর ব্র্যান্ডিং সিস্টেম করে দেওয়া হয়। এটা কারা করে? ট্রান্সন্যাশনাল কর্পোরেশন গুলো এগুলো করে। আর এইভাবেই গ্লোবালাইজেশন নিউ কলোনিয়ালিজম এ যে কে সিল্ড করে বা আড়াল করে। MCQ 10. Which historical conference in 1955 marked the collective resistance of Asian and African nations against both classical colonialism and new colonial maneuvers? অর্থাৎ এখানে বলা হচ্ছে যে 1955 সালে কোন হিস্টোরিক্যাল কনফারেন্স হয়েছিল, যার মাধ্যমে এশিয়া এবং আফ্রিকার যে রাষ্ট্রগুলো, তারা ক্লাসিক্যাল কলোনিয়ালিজম এবং নিউ কলোনিয়ালিজমকে রেজিস্ট করতে পেরেছিল বা রেজিস্ট করার চেষ্টা করেছিল? এ, দ্য বার্লিন কনফারেন্স; বি, দ্য বান্দুং কনফারেন্স; সি, দ্য ইয়াল্টা কনফারেন্স; অ্যান্ড ডি, ব্রেডেন উড কনফারেন্স। অ্যান্সার বি, দ্য বান্দুং কনফারেন্স। আমরা সকলেই জানি 1955 সালে এই বান্দুং কনফারেন্স হলো আন্তর্জাতিক স্তরে সেই সময়কার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ঐতিহাসিক কনফারেন্স। আর এই কনফারেন্সে সদ্য স্বাধীনতাপ্রাপ্ত যে রাষ্ট্রগুলো, অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে যে সদ্য স্বাধীনতাপ্রাপ্ত এশিয়া এবং আফ্রিকার যে রাষ্ট্রগুলো ছিল, যারা ডিকলোনাইজড হয়েছিল, তারা এখানে এসেছিল এবং সংযুক্ত হয়েছিল। এই ন এর মধ্যে দিয়ে নন অ্যালাইন্ড মুভমেন্ট অর্থাৎ জোট নিরপেক্ষ আন্দোলনের সূচনা হয় এবং এই রাষ্ট্রগুলো এই কনফারেন্সের মধ্যে দিয়ে নন অ্যালাইনমেন্ট মুভমেন্টের সূচনা করে এবং এরা ক্লাসিক্যাল কলোনিয়ালিজম এবং নিউ কলোনিয়ালিজমের বিরুদ্ধে তো বটেই, আন্তর্জাতিক স্তরে যে তখন ঠান্ডা যুদ্ধের সময় যে দুটো ব্লক তৈরি হয়েছে, ক্যাপিটালিস্ট এবং কমিউনিস্ট ব্লক, তাদের এই ব্লকের দুটো পথে না হেঁটে তারা নিরপেক্ষতা অবলম্বন করে। আর এই কারণেই এই বান্দুং কনফারেন্স অত্যন্ত গুরুত্বপূর্ণ। MCQ 11. The concept of imperialism, the highest stage of capitalism, was written by whom, laying the foundational basis for later new colonial theory? অর্থাৎ এখানে বলছে যে এখানে কে বলেছিলেন এই কনসেপ্ট অফ ইম্পেরিয়ালিজমের ক্ষেত্রে যে হাইয়েস্ট স্টেজ অফ ক্যাপিটালিজম? এ, কার্ল মার্কস; বি, লেনিন; সি, ট্রটস্কি; অ্যান্ড ডি, গ্রামশি। অ্যান্সার বি, লেনিন। লেনিন বলেছেন যে এই যে কলোনিয়াল স্টেট গুলো রয়েছে বা আমরা যাকে ক্যাপিটালিস্ট স্টেট গুলো বলে থাকি, এই স্টেট গুলো একটা সময় নিজেদের ডোমেস্টিক যে ইকোনমি, সেটাকে কোলাপস করা অ্যাভয়েড করার জন্য তারা কিন্তু একটা সময় দেশের বাইরে বেরিয়ে যায়, একটা রাষ্ট্রের বা ন্যাশনের বাইরে বেরিয়ে গিয়ে চিপ লেবার, নতুন মার্কেট ধরার চেষ্টা করে এবং র মেটেরিয়াল কালেকশন করে। আর এইটাই কিন্তু এইটাকেই কিন্তু বলা হয় যে ক্যাপিটালিজমের যে হাইয়েস্ট স্টেজ অফ ক্যাপিটালিজম অর্থাৎ ইম্পেরিয়ালিজম। এর সঙ্গেই কিন্তু আমরা মানে এই যে কনসেপশনটা, অর্থাৎ যে নিউ কলোনিয়ালিজমের যে ক্রিটিকের যে কনসেপশন, এটা কোর ফ্রেমওয়ার্ক হিসেবে কিন্তু কাজে লাগবে। অর্থাৎ এই যে বলছে প্রোভাইডিং দ্য কোর ফ্রেমওয়ার্ক ফর নিউ কলোনিয়াল ক্রিটিক, এটি কিন্তু লেনিন বলেছিলেন যে হাইয়েস্ট স্টেজ অফ ক্যাপিটালিজম, তাকে ইম্পেরিয়ালিজমকে। MCQ 12. In the context of new colonialism, soft power operates primarily through, অর্থাৎ এখানে বলছে যে
নিউ কলোনিয়ালিজম এর ক্ষেত্রে সফট পাওয়ার দেখেছি। এতে প্রাইমারিলি সফটওয়্যার কি করে অপারেটস হয়? এ ট্রেড অবস্ট্রাকশন অ্যান্ড নেভাল ব্লকেটস। বি diplomatic and political pressure and assassination. C. Attraction, culture, political ideas, and educational exchange programs. D. Bilateral defense treaties and troop deployment. Answer C. Attraction, culture, পলিটিক্যাল আইডিয়াস অ্যান্ড এডুকেশনাল এক্সচেঞ্জ প্রোগ্রাম। অর্থাৎ এখানে জোসেফ নাই বলছেন যে এই যে সফট পাওয়ার, এই সফট পাওয়ারের মাধ্যমে কিভাবে হচ্ছে কোঅপারেশন এবং আইডিওলজিক্যাল অ্যাট্রাকশন, এর মাধ্যমে হচ্ছে পলিটিক্যাল আইডিয়াসের মাধ্যমে হচ্ছে, এডুকেশনাল এক্সচেঞ্জ প্রোগ্রামের মাধ্যমে হচ্ছে, এর মাধ্যমে কিন্তু এই যে নিউ কলোনিয়াল যে ব্যবস্থা, নিউ কলোনিয়ালিজমের যে ব্যবস্থা, এটা অনেক বেশি অ্যাচিভ করা যাচ্ছে। এখানে দেখা যাচ্ছে যে আগের যে সিস্টেম ছিল, যে হার্ড পাওয়ার যে করার ব্যবস্থা, যে ইকোনমিক স্যাংশন, মিলিটারি ফোর্স, এইগুলোর পরিবর্তে এই পদ্ধতিতে একটা সফট পাওয়ারের মাধ্যমে কিন্তু অনেক বেশি অ্যাচিভ হচ্ছে ফরেন পলিসির ক্ষেত্রে। MCQ 13. The term subalterns in post-colonial and new colonial studies refers to, অর্থাৎ এই যে পোস্ট কলোনিয়াল এবং নিউ কলোনিয়াল যে স্টাডিজ, সেখানে এই সাবল্টার্ন ওয়ার্ড কিভাবে রেফার করছে? এ the ruling military elite within a regional security complex. B. Populations that are socially, politically, and geographically outside of the hegemonic power structure. C. Western corporate executives operating in foreign branches. D. International Court of Justice managing arbitration cases. Answer B. Population that are socially, politically, and geographically outside of the hegemonic power structure. তার মানে কি হেজিমনিক পাওয়ার স্ট্রাকচার বলতে এখানে কিন্তু দেখা যাচ্ছে যে ওয়েস্টার্ন যে স্টেটস গুলো রয়েছে, যে কোর স্টেটস গুলো রয়েছে, যে ডেভেলপড স্টেটস গুলো রয়েছে, সেগুলো তাদের হাতেই আমাদের এই হেজিমনিক যে পাওয়ার স্ট্রাকচার সেখানে রয়েছে। এর বাইরে, অর্থাৎ আমরা যদি রামসির কথা বলি, আমরা যদি গায়ত্রী চক্রবর্তী স্পিভাকের কথা বলি, তারা বলছে যে সাবলটার্নস। এই সাবলটার্নস হচ্ছে কারা? মার্জিনালাইজড পিপল। কারা, কোথায় মার্জিনালাইজড পিপল? অর্থাৎ এই যেখানে যে রাষ্ট্রগুলোতে বা ন্যাশনগুলো শোষণ করা হচ্ছে, যাদের যে ভয়েস গুলো, তাদের অপ্রেসড গ্রুপ বলা যেতে পারে, মার্জিনালাইজড পিপল বলা যেতে পারে, এদের যে ভয়েস গুলো, সেগুলো কি সিস্টেমেটিক্যালি সাপ্রেস করা হচ্ছে। কেন সাপ্রেস করা হচ্ছে? তার কারণ এরা যে হেজিমনিক স্ট্রাকচার তার বাইরে, এবং এদেরকে কোনোভাবেই কিন্তু গুরুত্ব দেয়া হচ্ছে না। অর্থাৎ সিস্টেমেটিক্যালি সাইলেন্ট অ্যান্ড এক্সক্লুডেড ফ্রম হেজিমনিক ডিসকোর্স। অর্থাৎ এই হেজিমনিক ডিসকোর্স থেকে এদেরকে সম্পূর্ণভাবে আলাদা করা হচ্ছে বা বাদ দেওয়া হচ্ছে। কাদেরকে? সাবঅর্ডিনেটসদের। MCQ 14. What form of new colonial control operates through philanthropic organizations funding educational and social programs that shape local public policy? অর্থাৎ স্থানীয় জননীতি নির্ধারণকারী শিক্ষামূলক ও সামাজিক কর্মসূচিতে অর্থায়নকারী জনহিতকর সংস্থাগুলির মাধ্যমে নব্য ঔপনিবেশিক বা নিউ কলোনিয়াল নিয়ন্ত্রণের কোন রূপটি এখানে কার্যকর হয়? A. Philanthrop capitalism or non-governmental imperialism. B. Strict military coercion. C. Direct resource extraction. And D. Tariff-based economic isolation. Answer A. Philanthrocapitalism or non-governmental imperialism. এরা কি করে? এই নন গভর্নমেন্টাল অর্গানাইজেশনস গুলো যারা বিশ্বে ছড়িয়ে রয়েছে, এখানে নন গভর্নমেন্টাল ইম্পেরিয়ালিজম বলছে, এরা কি করে? এই যে স্ট্রাকচার, অর্থাৎ ডেমোক্রেটিক যে স্টেট স্ট্রাকচারকে বাইপাস করে টার্গেটেড তারা স্পেসিফিক ওয়েস্টার্ন পলিসিগুলো বা এজেন্ডাগুলোকে মানুষের মধ্যে কিন্তু প্রবেশ করায়। এতে কিন্তু তারা যে স্টেটের যে স্ট্রাকচার সেটাকে বাইপাস করে দিচ্ছে, করে এই কাজটা করছে। এক্ষেত্রে দেখা যায় যে স্টেট অনেক সময় জানেই না যে এটা কিভাবে কাজ হচ্ছে বা কিভাবে ইমপ্লিমেন্ট হচ্ছে।
এবং এর মাধ্যমে কিন্তু অর্থাৎ এই যে ডেভেলপিং স্টেট গুলো এইখানে কিন্তু এই কাজগুলো এরা করে থাকে। MCQ 15, which strategy did many Latin American and Asian countries use mid-20th century to counteract new colonial economy reliance by manufacturing goods domestically? অর্থাৎ মিড 20th সেঞ্চুরিতে ল্যাটিন আমেরিকান এবং এশিয়ান কান্ট্রিগুলো এই নিউ কলোনিয়ালি নিউ কলোনিয়ালিজমকে আটকানোর জন্য বা একে বাইপাস করার জন্য বা এর হাত থেকে মুক্তি হওয়ার জন্য, এর নির্ভরশীলতা কমার জন্য ডোমেস্টিক ম্যানুফ্যাকচার করার জন্য বা ডোমেস্টিক ম্যানুফ্যাকচার কিছু পলিসি নিয়েছিল বা স্ট্র্যাটেজি নিয়েছিল। সেই স্ট্র্যাটেজিটা কি? অর্থাৎ ডোমেস্টিক গুডস ম্যানুফ্যাকচার কিছু পলিসি নিয়েছিল। সেই পলিসিটা কি? A. Structural adjustment programs. B. Import substitution industrialization. C. Export oriented monoculture. And D. Open door economic policy. Answer B. Import substitution industrialization, ISI। এই পলিসি কিন্তু ভারতবর্ষে জওহরলাল নেহরুর সময়ও নেওয়া হয়েছিল। এই পলিসির লক্ষ্য হচ্ছে অর্থাৎ ফরেন ডিপেন্ডেন্সি কমানো। ফরেন যে নির্ভরশীলতা, বিদেশ নির্ভরশীলতা, এক্সটার্নাল যে নির্ভরশীলতা, ডিপেন্ডেন্সি সেটাকে কমিয়ে নিয়ে আসা। কমিয়ে নিয়ে এসে যে পণ্যগুলো আমরা বিদেশ থেকে আমদানি করছি, সেই পণ্যগুলো দেশে তৈরি করা এবং দেশের চাহিদা মেটানো। তাহলে কি হলো? তাহলে নিজেরাও অনেকটা বেশি স্বাবলম্বী হলো। এর পাশাপাশি ফরেন ডিপেন্ডেন্সিটাও কিন্তু কমলো। এবং প্রয়োজন যদি হয়, যদি সারপ্লাস হয়, তাহলে সেই প্রোডাক্ট গুলো আবার দেশের বাইরে বিক্রি করা যাবে। তাহলে কি ফরেন ট্রেডও হবে এবং ডোমেস্টিক যে নিডস সেটাও কিন্তু কমানো যাবে। এর প্রধান কারণ হচ্ছে ডোমেস্টিক্যালি এই প্রোডাক্ট ম্যানুফ্যাকচার করা বা একটি ইম্পোর্ট সাবস্টিটিউশন ইন্ডাস্ট্রিয়ালাইজেশন করা। অখিল ভট্টাচার্য একাডেমির পরবর্তী লেকচার ভিডিও পাওয়ার আমরা ক্ষমতার ডেফিনেশন এবং কোর যে কনসেপ্ট রয়েছে বা ফিচার্স রয়েছে সেটা দেখব। আগামী ১৩ এবং ১৪ই জুনের মধ্যে আমাদের এই ভিডিওটি বা লেকচার ভিডিওটি প্রকাশিত হবে অখিল ভট্টাচার্য একাডেমি ইউটিউব চ্যানেলে।